আসসালামু আলাইকুম। আমি এস এম আরাফাত ফেরদৌস পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো এইচএসসি ২৬ ব্যাচ। তোমরা অনেকদিন পর এমন একটা ব্যাচ হতে যাচ্ছ যারা আসলে ফুল সিলেবাস এক্সাম দিবা। সো আমরা যদি বিগত বছরের পরিসংখ্যানগুলো একটু খুলে দেখি, তাহলে একটা জিনিস দেখব। যখন আমাদের আসলে শর্ট সিলেবাসে এক্সাম হইতো, তখন কিন্তু এ প্লাস বা জিপিএ 5 পাওয়ার রেশিও কিন্তু অনেক বেশি। মাঝে, মাঝে এই সংখ্যাটা লাখের উপরে যাইত। বাট প্রায় সবসময় এটা হলো ১ লাখের কাছাকাছি প্রায় কম বেশি আমার মানুষজন এ প্লাস বা জিপিএ 5 পাইতো, যখন আসলে শর্ট সিলেবাসে এক্সাম হইতো। যেহেতু তোমাদের ফুল সিলেবাস এক্সাম, সো আমাদের যখন ফুল সিলেবাস এক্সাম হইতো তখনকার যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে দেখব যে এই সংখ্যাটা খুব কম। এভারেজে প্রায় ৩০,০০০ জনের মতন মানুষজন আসলে এইচএসসিতে এ প্লাস বা জিপিএ 5 পাইতো, যেখানে পরীক্ষা দিত কতজন, কয়েক লাখের মতন মানুষজন। সো তুমি যদি এই ৩০,০০০ জন মানুষের মধ্যে একজন হইতে চাও অ্যান্ড অ্যাডমিশনে ভালো করতে চাও, তাহলে এইটাই হলো সময় সিনসিয়ার হওয়া। সো এখন থেকে যদি তুমি পড়াশোনা নিয়ে সিনসিয়ার না হও, তাহলে আলটিমেটলি তুমি এইচএসসিতেও যেমন খারাপ করবে, অ্যান্ড আমার হলো সিরিয়াল বাই সিরিয়াল অ্যাডমিশন যেটা আছে, এটা হলো তোমার খারাপ হয়ে যাবে। সো এই জন্য অ্যাজ এ বড় ভাই আমি এখন তোমাকে কিছু কথা বলবো, তোমাদের পথ দেখাই দিব যে এখন থেকে এই পথ কিভাবে চলবে। হাঁটার দায়িত্ব তোমার, অর্থাৎ তুমি দৌড়ায় যাবা না আস্তে আস্তে হাঁটে যাবা না হামাগুড়ি দিয়ে যাবা, এটা হলো তোমার দায়িত্ব। অ্যাজ এ বড় ভাই আমি শুধু তোমাকে পথটাই দেখাই দিতে পারবো। সো চলো আমরা শুরু করি। সো প্রথম পয়েন্ট যেটা আসছে, সেটা হলো যে তোমার সিচুয়েশনটা বুঝো এবং এইচএসের ইম্পর্টেন্সটা বুঝো। দেখো, তোমরা তোমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করো যে আসলে তুমি কয়টা চ্যাপ্টার ভালোভাবে পারো। অর্থাৎ তুমি আমাকে আসে বলতে পারো যে ভাইয়া আমি সায়েন্সের এই কয়েকটা চ্যাপ্টার ভালোভাবে পারি, আপনি আমাকে একটু সময় দেন রিভাইজ দেওয়ার, তারপর আপনি যে কোয়েশ্চেনে এক্সাম দেন না কেন আমি ভালোভাবে অ্যান্সার করতে পারবো। কয়টা চ্যাপ্টার? দেখবা যে সংখ্যাটা আসলে তুলনামূলক কম যারা আসলে এই ভিডিওটা দেখতেছো। সো নিজের সিচুয়েশনটা বুঝো যে আসলে তোমার সিচুয়েশনটা কেমন, বা পড়াশোনার পরিস্থিতি যেটা আছে বা পড়াশোনার যে অবস্থাটা আছে এটা কেমন, আসলে খারাপ না অনেক খারাপ, অ্যান্ড সেই অনুযায়ী বারবার তোমাকে রিমাইন্ড করাইতে থাকো। অর্থাৎ তোমার অবস্থা যদি খুব খারাপ হয়, বারবার নিজেকে বলতে থাকো মনে মনে যে আমার অবস্থাটা আসলে খারাপ, আমাকে একটু বেশি পড়তে হবে, ফোন হলো কম চালাইতে হবে। এরপরের টপিক আসলে যে আমার এইচএসসি যে ইম্পর্টেন্সটা আছে এটা হলো একটু বুঝতে হবে। দেখো, আমরা যদি এইচএসসি প্লাস অ্যাডমিশন ফেজ যেটা আছে, অর্থাৎ একাডেমিক প্লাস অ্যাডমিশন ফেজ, এই দুইটার জন্য টোটাল সময়কে একটা রাউন্ড ফিগার ধরি এখন থেকে, তাহলে আমাদের হাতে টোটাল ১৫ মাসের মতন সময় আছে। এটা একটা রাউন্ড ফিগার, হ্যাঁ। সো এই ১৫ মাস সময় হলো তোমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পিরিয়ড। কেন সব থেকে ইম্পর্টেন্ট পিরিয়ড? কারণ বাকি জীবন তুমি কিভাবে পড়বা, কিভাবে চলবা, কি খাবা, কি খাবা না, কোন হসপিটালের চিকিৎসা নিবা, তুমি চিকিৎসা নিতে আদৌ পারবা কিনা, ইভেন কোন গাড়িতে চলাচল করবা, কোন দেশে ঘুরতে যাবা অথবা ঘুরতেই যাবা না, তোমার বাবা-মার ভালোভাবে দেখভাল করতে পারবা কিনা, সবকিছু বা অনেকটাই ডিপেন্ড করতেছে এই আগামী ১৫ মাসের মধ্যে। তুমি যদি ভালোভাবে পড়ো, ভালো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে চান্স পাও অথবা ভালো একটা ইনস্টিটিউশনে চান্স পাও, তাহলে তোমার লাইফে একটা ভালো করার চান্স অনেক, অনেক বেশি। এখন চান্স না পাইলেও তোমার ভালো করা যায় লাইফে, বাট এই পথটা তুলনামূলক অনেক কঠিন। অপরচুনিটিস বা সুযোগও অনেক কম। এই রেশিওটাও হলো অনেক কম। যারা বুয়েট থেকে পড়ছে অথবা যারা একটা ভালো ভার্সিটি অথবা একটা ভালো মেডিকেল কলেজ থেকে পড়ে বের হইছে, তাদের লাইফে ভালো করার যে রেশিওটা আছে, এটা কিন্তু অনেক বেশি। অর্থাৎ তুলনামূলক বেশি বলা যায়। আবার যারা হলো আমার প্রাইভেট ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল কলেজ থেকে পড়ছে, তারাও লাইফে ভালো করে। বাট রেশিওটা কম। কেন রেশিওটা কম? কারণ সেখানে সুযোগ কম বা অপরচুনিটিস কম। ২ জনকেই যদি লাইফে সাকসেসফুল হইতে চায়, তাহলে আমার যে বুয়েটে পড়ছে সেও যদি লাইফে সাকসেসফুল হইতে চায়, তাহলে তাকেও ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাকেও কঠোর পরিশ্রম করতে হবে। আবার যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছে, সেও যদি লাইফে ভালো করতে চায়, তাকেও হলো কঠোর পরিশ্রম করতে হবে। সে যদি বুয়েটিয়ানের লেভেলে যেতে চায়, তাকেও কঠোর পরিশ্রম করতে হবে। বাট এই যে পথটা আছে এটা আসলে অনেক বেশি কঠিন, অ্যান্ড এটার অপরচুনিটিস বা সুযোগও অনেক কম। তুমি রেশিওটা দেখো, আসলে কয়জন আমার ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা লোয়ার র্যাঙ্কের পাবলিক ইউনিভার্সিটির লোয়ার সাবজেক্টে যারা পড়ে, তাদের কয়জন আসলে লাইফে ভালো করে খুব? এটা আসলে করে, মানুষজন করে, বাট সংখ্যাটা কিন্তু আসলে অনেক কম। তুমি যে ওইটা হবা এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। বাট তুমি যদি একটা ভালো ইনস্টিটিউশনে পড়ো, তাহলে তুমি অনেক সুযোগ যেমন পাবা, পাশাপাশি তোমার এনভায়রনমেন্ট তোমাকে হলো সুযোগ ক্রিয়েট করে দিবে। তখনও অবশ্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। সো এই আগামী ১৫ মাস সময় যদি তুমি ভালোভাবে ইউটিলাইজ করো, তাহলে বাকি জীবনে যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং আল্লাহ সহায় হন, আল্লাহর রহমত থাকেন, তাহলে তুমি লাইফে ভালোভাবে চলতে পারবা, ফিরতে পারবা। ঠিক আছে? আর যদি না করো, তাহলে ধরো যে তুমি তাও লাইফে ভালোভাবে চলতে পারবা, ফিরতে পারবা, বাট যে পথটা আছে এটা অনেক বেশি কঠিন হবে, অনেক বেশি সাফার করতে হবে, অনেক বেশি স্ট্রাগল করতে হবে। সেই আগামী ১৫ মাস সময় তুমি একটু ভালোভাবে ইউটিলাইজ করো। আমি আমার উদাহরণ দিই। ধরো আমি আরাফাত ফেরদৌস বর্তমানে যে আছি ডিএমসিতে পড়তেছি। সে আগামী ১০ বছর পর একদম সেটেল ডক্টর হইতে পারবে। বাট এই পথটাও কিন্তু আমার আসলে কঠিন। আমাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, অনেক বেশি এক্সাম দিতে হবে। কিন্তু আমি যদি অন্য একটা আরাফাত ফেরদৌসকে চিন্তা করি, এই আমার আমি যেটা আছি,
সে ধরো যে এইচএসসিতে পড়াশোনা করলো না, একাডেমিক অ্যাডমিশনে যাও বা খুব একটা ভালো রেজাল্ট করতে পারলো না, সে ফাঁকিবাজি করে বেড়ালো। সে ধরো যে কোনো একটা লোয়ার র্যাঙ্কের পাবলিক ইউনিভার্সিটির একটা লোয়ার সাবজেক্টে পড়লো। সে যদি বর্তমান আরাফাত ফেরদৌসের মতন, অর্থাৎ বর্তমান আরাফাত ফেরদৌসের 10 বছর পরে যে লাইফস্টাইলটা আছে, এটা যদি সে লিড করতে চায়, সে কি পারবে? অ্যান্সার হলো পারবে, বাট তার যে পথটা আছে এটা অনেক অনেক বেশি কঠিন। অ্যান্ড এই যে সুযোগটা আছে বা এটা যে শতকরা পার্সেন্টেজটা আছে যে না এইরকম লাইফস্টাইল সে লিড করতে পারবে বা লাইফে ভালো থাকতে পারবে বা ভালো টাকা ইনকাম করতে পারবে, এই পার্সেন্টেজটা কিন্তু অনেক কম। সো সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, বারবার নিজেকে রিমাইন্ড দিতে থাকবো যে আগামী 15 মাস সময় যদি আমি ভালোভাবে ইউটিলাইজ করি, তাহলে আমি লাইফে ভালো করতে পারবো, অনেক ভালো করতে পারবো যদি আল্লাহ সহায় হন। আর যদি আমি না করি তাহলে আমাকে অনেক বেশি সাফার করতে হবে। So, এইটা নিজেকে বারবার খেয়াল করাতে থাকবা যে আগামী 15 মাস সময়ই হলো আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পিরিয়ড। ঠিক আছে? এরপর আসি হলো আমাদের প্রথম কাজ। এগুলো গেল। আমাদের একটা হলো টার্গেট ফিক্স করতে হবে। আমরা টার্গেটটা কি ফিক্স করব? আমরা টার্গেট ফিক্স রাখবো যে আগামী বছর, কেন বলতেছি, এই বছরেরই নভেম্বর মাসের মধ্যে আমরা হলো ফুল সিলেবাস একবার ভালোভাবে শেষ করব একাডেমিকের জন্য। এখন তুমি বলতে পারো যে ভাইয়া সময়টা তো অনেক কম, এটা তো ইম্পসিবল। আসলে এটা পসিবল, বাট আমরা সময়টাকে আসলে একটু কম সময় করে ধরতেছি, যেন আমাদের টার্গেটটা একটু কঠিন হয় বা একটু বড় হচ্ছে এই কারণে। দেখো তুমি যদি আগে থেকে ধরে নাও যে তুমি দিনাজপুর থেকে ঢাকা হলো দৌড়ে দৌড়ে যাবা, তাহলে তুমি বগুড়াতে যায় আটকে যাবা, আমি বলবো যে আর পারতেছি না, সামনের দিন। বাট তুমি যদি মনে করো যে তুমি দিনাজপুর থেকে সাতক্ষীরা দৌড়ে দৌড়ে যাবা, তাহলে তো কমসে কম তুমি ঢাকা পর্যন্ত যাবা, অর্থাৎ অর্ধেক পথ যা বলবো যে না আর একটু পরে, কয়েকদিন পরে যাই, দৌড়ে দৌড়ে যাবো, কয়েকদিন পরে একটু রেস্ট নিয়ে যাবে। সো এই জন্য আমরা টার্গেটটা একটু কঠিন ফিক্স করবো যে আমরা নভেম্বর মাসের মধ্যেই শেষ করব। বাট ইন রিয়ালিটি যদি যায় তাহলে তুমি ডিসেম্বরও শেষ হতে পারে, ওই টার্গেট ধরে যদি আগাও জানুয়ারিতেও শেষ হতে পারে, প্যারা তো নাই, তাই না? সো আমরা একটা টার্গেট ফিক্স করে রাখবো যে নভেম্বর মাসের মধ্যেই আমরা শেষ করবো। এখন তুমি যদি এটা ধরে রাখো যে সামনের বছরের জুন মাসের মধ্যে তুমি শেষ করবা, তাহলে এটা জীবনও আদৌ হবে না, কখনোই সিলেবাস কমপ্লিট হবে না আগামী বছরের জুন মাসের মধ্যে। এটা টাইমটা আরও পিছাতে থাকবে, কারণ তুমি যদি টার্গেট ফিক্স করে রাখো তাহলে অবশ্যই টাইম পিছাবে, বাট আলটিমেটলি যে তোমার একটা পারফেক্ট টাইমই হলো তোমার সিলেবাসটা শেষ হবে। এখন কেন আমি টার্গেটটা ফিক্স করতে বলছি আর কেনই বা আমি নভেম্বর মাসের মধ্যে শেষ করতে বলতেছি? দেখো, সিটুসে আমি ধরলাম যে তোমার ডিসেম্বর মাসের মধ্যেই, অর্থাৎ তুমি নভেম্বর টার্গেট করে রাখলাম, নভেম্বরে তোমার হইলো না, তুমি ডিসেম্বর মাসের শেষের দিকে যায় তোমার সিলেবাসটা কমপ্লিট হলো, তুমি কিন্তু রিভাইজ দেওয়ার অনেক বেশি সময় পাবা, তুমি অ্যাডমিশনের যে পড়াটা আছে এই পড়াটা করারও অনেক বেশি সময় পাবা। একটা জিনিস সুন্দর মতন ভাবো দেখো, যে একটা পোলা যে 15 দিন ধরে একটা চ্যাপ্টার পড়লো, আর একটা পোলা ওই চ্যাপ্টারটা 15 দিন ধরে পড়লো কিন্তু 3বার সে রিভাইজ দিল, অর্থাৎ সে 5 দিনে ওই চ্যাপ্টারটাই পড়ছে বাট বারবার রিভাইজ দিছে 3বার। তোমার কি মনে হয় ওই চ্যাপ্টারটার উপর কার দক্ষতা বেশি হবে? অবশ্যই যে বেশি রিভাইজ দিছে। সো তুমি যদি এই নভেম্বরের মধ্যে শেষ করো, তুমি রিভাইজ বেশি দেওয়ারও সময় পাচ্ছ, অ্যাডমিশনে পড়া করারও সময় পাচ্ছ, তাই না? সো আলটিমেটলি এটাতে তোমার লাভ হবে। সো আমরা সবসময় টার্গেট করে রাখবো যে নভেম্বরের মধ্যে এনিহাও আমার ফুল সিলেবাস আমরা কমপ্লিট করবো। ঠিক আছে? এখন আমি তোমাকে বললাম যে আমি শেষ করবো নভেম্বরের মধ্যে। এখন তাহলে আমার উপায়টা কি বা কিভাবে পড়বো? এটা নিয়ে এখন হলো কথা বলি। সো দেখো, তোমার প্রথম কাজ হচ্ছে গ্যাপ ফিল আপ করা। এখন গ্যাপ ফিল আপ করার আমি যে নিয়মটা বা আমি যে টেকনিকটা হলো ফলো করতাম, সেটা হলো তোমাদের সাথে শেয়ার করি। সো আমরা যখন গ্যাপ ফিল আপ করি, আমরা প্রথমেই যে ভুল কাজটা করি, আমরা ভাবি যে আমার ফার্স্ট ইয়ারে যে এই গ্যাপটা আছে, এই গ্যাপের আমার ধরো যে 5টা চ্যাপ্টার আছে, ফার্স্ট ইয়ারে এই 5টা চ্যাপ্টার আমি পড়িনি বা কম পারি বা খুবই কম পারি। তো আমরা প্রথম করি কি এই 5টা চ্যাপ্টার বা এই 10টা চ্যাপ্টারই আগে পড়তে শুরু করে দিই যে না এই কয়েকটা চ্যাপ্টারে আমি শেষ করব, কি হয় হোক। দেন তখন কি হয় বলতো, এই যে ফার্স্ট ইয়ারের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো তুমি যখন ফিল আপ করতে চাও, তখন কিন্তু তোমার সেকেন্ড ইয়ারের পড়াগুলো তোমার গ্যাপ তৈরি হয়ে যায়, অর্থাৎ তুমি একটা গর্ত খুঁড়তে যায় আর একটা গর্ত বন্ধ করতে যায় আর একটা গর্ত হলো খোঁড়া হয়ে যায়, অর্থাৎ একটা গ্যাপ ফিল আপ করতে যায় আর একটা গ্যাপ তৈরি হয়ে যায়। সো এইটা করা যাবে না। এটার জন্য আমরা করবোটা কি, আমরা সুন্দর মতন প্রথমে কয়েকটা পেজ নেব। এই পেজের মধ্যে তুমি প্রতিটা পেপারের কয়টা কয়টা চ্যাপ্টার তোমার বাকি আছে বা পড়ো নাই বা কম পারো সেগুলো লিখবা। ধরো যে এটা হলো আমার ফিজিক্স সেকেন্ড পেপার, তুমি এখানে নোট ডাউন করবা যে আমার 1 2 3 4 5টা এই 5টা চ্যাপ্টার আমি ফার্স্ট পেপারে আমার হলো ফার্স্ট ইয়ারে ছিল আমি পড়ি নাই, ঠিক আছে, বা এটা আমার গ্যাপ পড়ে গেছে। তুমি এভাবে লিস্ট করলাম, নামগুলা লিখলাম, দেন পাশে হলো একটা ছোট্ট করে একটা বক্স দিবা। এখন কেন এই ছোট্ট করে একটা বক্স দিতে বলতেছি এটা একটু পরে বলতেছি। তো দেখো তোমার যে এই গ্যাপগুলো আছে এগুলো তুমি জানতেছো যে এগুলো তোমার ফিল আপ করতে হবে। তোমার কাজটা হচ্ছে এখন আমার সেকেন্ড ইয়ারের যে পড়াগুলো আছে এগুলো ভালোভাবে শেষ করা। শেষ করার পাশাপাশি আমরা দিনে একটা নির্দিষ্ট টাইম রাখবো, ওই টাইমটুকুতে আসে আমার এই যে গ্যাপের পড়াগুলো আছে এগুলো হলো শেষ করবো। সে টু সে ধরো যে তোমার ফার্স্ট ইয়ারে তাপগতিবিদ্যা তোমার পড়া হয় নাই, তোমার সামনে পরীক্ষা আছে অ্যান্ড তোমাকে জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তে হচ্ছে, তাহলে তোমার প্রথম দায়িত্ব কি, তোমার সারাদিনে ওই জ্যামিতিক আলোক বিজ্ঞানটা ভালোভাবে শেষ করা। শেষ করার পর দিনের একটা নির্দিষ্ট টাইম রাখা,
এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কারো ধরো যে যাদের ব্রেইন ভালো বা যাদের ট্যালেন্ট বেশি তাদের আসলে অনেক কম সময় লাগে। আবার যাদের একটু কম পড়াশোনা পারে তাদের অবশ্য একটু বেশি সময় লাগে। সো তুমি তোমার স্বার্থ অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে রাখবা যে এই টাইমটুকুতে আমি আমার গ্যাপ ফিল আপ করবো। সো ধরো তুমি ২ দিন ধরে জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়লে and প্রতিদিন ৩ ঘন্টা করে তাপগতিবিদ্যা পড়লা। তাহলে ২ নাম্বার দিনে তোমার কি হবে? ২ নাম্বার দিনে তোমার জ্যামিতিক আলোক বিজ্ঞানও শেষ হয়ে গেল, তোমার তাপগতিবিদ্যাও শেষ হয়ে গেল। আল্টিমেটলি কিন্তু কোনো গ্যাপই তৈরি হলো না। অ্যান্ড দেন শেষ করার পরে এখানে একটা ছোট্ট একটা টিক চিহ্ন দিবে যে না তোমার এটা কমপ্লিট। এইটা দাও যে একটা স্যাটিসফ্যাকশন, এটা যখন তুমি করবা তখনই তুমি বুঝবা। অ্যান্ড এটা তোমাকে এনকারেজ করবে। বিশ্বাস করো খুব ভাল লাগে আসলে। হ্যাঁ? সো এইভাবে আমরা আসলে গ্যাপগুলো নোট করব। অ্যান্ড এইভাবে হলো আমার গ্যাপগুলো ফিল আপ করার ট্রাই করব। অর্থাৎ আমার আগামী দিনের যে পড়াটা আছে বা সেকেন্ড ইয়ারের যে পড়াটা আছে, এটা হলো আমার ফার্স্ট প্রায়োরিটি। সাথে আমি দিনে একটা নির্দিষ্ট টাইম রাখবো যে ওই টাইমে আমার যে গ্যাপগুলো আছে এগুলো হলো কমপ্লিট করব। ঠিক আছে? তো এইভাবে হলো আমরা গ্যাপ ফিল আপ করব। আচ্ছা, এরপর দেখো হলো আমরা কিভাবে ফিল আপ করবো। হ্যাঁ, এই তো আমি বললাম যে গ্যাপ ফিল আপ করবো, ঠিক আছে, এখন কিভাবে ফিল আপ করবো, অর্থাৎ এই যে আমার সামনের যে পড়াগুলো আছে এই পড়াগুলো কিভাবে পড়বো, প্লাস আমার যে গ্যাপগুলো আছে এগুলাও পড়া যেগুলো আছে এগুলো কিভাবে করবো, অর্থাৎ এক কথায় আমি এখন থেকে পড়বো কিভাবে, এটার জন্য আমি তোমাদের ওয়েটা বলে দিচ্ছি যেভাবে আমি পড়তাম। ঠিক আছে, সো প্রথমে তুমি যে কোনো একটা কম্প্যাক্ট ক্লাস করো। হ্যাঁ, দেন তুমি হলো দেখো কি মেইন বই যে আছে আমার, এই মেইন বইটা হলো ভালোভাবে পড়ো। মেইন বই যত ম্যাথ আছে, মেইন বই যত এমসিকিউ আছে, অথবা যেমন আমার বায়োলজি বলো, অথবা কেমিস্ট্রি হাজার স্যার বলো, অথবা ফিজিক্স বলো, এখানে তো ভিতরে একটু পড়তে হয় না এমসিকিউর জন্য, থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ এমসিকিউ পারার জন্য। সো তখন তুমি ওগুলো দাগানো বইটা পড়লা, পাশাপাশি ওখানকার ম্যাথগুলো সলভ করলা। দেন তুমি কি করবা, দেন তুমি টেস্ট পেপার নিয়ে বসে যাও। টেস্ট পেপার নিয়ে বসে যায় তোমার কাজটা কি, বোর্ডে যতগুলো কোয়েশ্চেন আছে এই সবগুলো সলভ করা। পাশাপাশি যদি সময় পাও এক্সট্রা, তাহলে তুমি কলেজের যে 30টা প্রশ্ন, অর্থাৎ কলেজের যে 30টা প্রশ্ন এটা সলভ করার ট্রাই করো। এটা হলো একদম মাস্ট। ঠিক আছে, সো আমরা কিভাবে করব, আগে একটা কম্প্যাক্ট ক্লাস করব, দেন মেইন বই ভালোভাবে পড়বো, তারপর হলো আমি টেস্ট পেপার নিয়ে বসে যাবো। অ্যান্ড মেইন বইয়ের ভিতরে দাগানো লাইন পড়বো, মেইন বইয়ের ভিতরে যে এমসিকিউ গুলো আছে এগুলো সলভ করবো, পাশাপাশি মেইন বইয়ের পিছনে যে ম্যাথগুলো আছে এগুলো সলভ করার ট্রাই করবো। ঠিক আছে, দেন টেস্ট পেপার নিয়ে বসে গেলাম, অ্যান্ড দেন এইভাবে আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করবো ভালোভাবে। অ্যান্ড এইভাবে করলেই তুমি একাডেমিকেও আটকাবা না, অ্যাডমিশনেও আটকাবা না। ঠিক আছে, এখন আমি তোমাকে ক্লাস নিয়ে একটু কথা বলি। দেখো, আমরা ধরে নিছি যে আমরা আগামী আগামী নভেম্বরের মধ্যেই হলো ফুল সিলেবাস একবার কমপ্লিট করব। এটা গেলে ডিসেম্বরও যেতে পারে, জানুয়ারি যেতে পারে, কিন্তু সময়টা কিন্তু তুলনামূলক কম, তোমাকে অনেক বেশি পড়তে হবে, নিজে অনেক বেশি পড়তে হবে। So, এই টাইমে আসে ২-৩ মাসের কোনো সাইকেল, অথবা যেগুলো ক্লাস অনেক বেশি লেন্দি, ১২ ঘন্টা ১৪ ঘন্টা একটা চ্যাপ্টারের জন্য, এগুলো ক্লাস একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। দেখো, মানুষের কিন্তু এনার্জি হলো লিমিটেড। তুমি ধরো যে একটা ক্লাস যেটা হলো আমার ৭ ঘন্টা লাগতেছে একটা চ্যাপ্টারের, তুমি ওই ৭ ঘন্টা ক্লাস করার পর তোমার নিজে পড়ার কতটুকু এনার্জি থাকবে তুমি বলো তো? তো হয়তো সর্বোচ্চ তুমি ২ ঘন্টা নিজে পড়তে পারবা। বাট তুমি যদি একটা কম্প্যাক্ট ক্লাস করো যে যতটুকু আমার দরকার ততটুকু, সেখানে আমার থিওরিগুলোও বলে দেওয়া হলো, সেখানে আমার ম্যাথ সলভিং করে দেওয়া হলো। তুমি ধরো যে একটা ৩ ঘন্টার ক্লাস করলা, তাহলে কিন্তু তুমি নিজে আরো ৫ ঘন্টা পড়তে পারবা। অর্থাৎ তোমার এনার্জি থাকবে। বাট আমরা করিটা কি, আমরা ওই একটা ক্লাস করলাম, নোট করলাম, আমার চ্যাপ্টার শেষ। এইটা হলো এখন করা যাবে না। আমি তোমাকে যেই সিকোয়েন্সটা বললাম, এই সিকোয়েন্স ফলো করে পড়বা। অর্থাৎ একটা কম্প্যাক্ট ক্লাস করবা। কম্প্যাক্ট ক্লাস কোথায় পাবা? কম্প্যাক্ট ক্লাস পাবা হলো আমাদের এই এসি টু এডি রিভাইভ কোর্সে। এখানে যদি তুমি এইচএসসি ২৬ কুপন কোড ইউজ করো, তাইলে কিন্তু তুমি হলো এই কোর্সটা ১৬৬৫ টাকায় পাবা। অ্যান্ড ট্রাস্ট মি, এই ক্লাসগুলো অনেক কম্প্যাক্ট। অর্থাৎ ক্লাসগুলো হলো তোমার যতটুকু লাগবে শুধু ততটুকুই। ম্যাথ সলভিংও আছে, থিওরিটিক্যাল এবং ইনফরমেটিভ যতটুকু পড়া লাগবে সবগুলো কিন্তু ক্লাসে হলো করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেখো, আমাদের কিছু কিছু চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট টপিক আছে না, যেমন ধরো যে আমার কাজ ক্ষমতা শক্তির মোটরের ম্যাথগুলা, অথবা ভেক্টরের যে নিউটনিয়ান বলবিদ্যা, এরকম ম্যাথের ক্ষেত্রেও আমার বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে না, এগুলোর উপর আলাদা ডিটেলস ক্লাস তুমি পাবা। যেমন তুমি নদী নৌকার ম্যাথ নিয়ে আলাদা একটা ক্লাস পাবা। তুমি যদি ওইটা করো তাহলে তোমাকে কেউ আটকাইতে পারবে না। আলটিমেটলি তোমার কিন্তু প্রিপারেশন একটা সলিড হবে। তো এই জন্য এই কোর্সের ক্লাসগুলো করবা। পাশাপাশি হলো আমরা করব কি, মেইন বইটা ভালোভাবে পড়বো। এই কোর্সে কিন্তু দাগানো মেইন বইও আছে। সব থেকে মজার কথা হলো অনেকে আসলে টেস্ট পেপার সলভ করতে পারে না, বা অনেকের কাছে টেস্ট পেপারও নাই। আমাদের এই রিভাইভ কোর্স যেটা আছে এইচএসসি ২৬ ব্যাচের জন্য, এখানে কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাসও দেওয়া আছে। অ্যান্ড ট্রাস্ট মি, প্রতিটা ক্লাস অনেকই এফিশিয়েন্ট। অনেকে টেস্ট পেপার নিজে সলভ করতে পারে না। সো তুমি যদি এই ক্লাসগুলো করো তাহলে কিন্তু তোমার অটোমেটিক্যালি টেস্ট পেপারগুলো সলভ হয়ে যাচ্ছে, বা টেস্ট পেপারে কেমন টাইপের প্রশ্ন আছে এটা কিন্তু তুমি জানতে পারছো। সো দেখো, তোমার প্রিপারেশনটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে যাচ্ছে একাডেমিকের জন্য। অ্যান্ড প্রতিটা ক্লাসে খুবই কম্প্যাক্ট, খুব বেশি সময় না, খুব বেশি সময় নিয়ে করা হয়নি। অর্থাৎ তুমি যদি এই ক্লাসগুলো করো, দেন তুমি নিজে পড়ার সময়টুকু বাড়াইতে পারবা।
দেখো তুমি নিজে যতটুকু পড়বা এটাই হলো কাউন্ট হবে। তুমি যতই ক্লাস করো না কেন, তুমি যদি 12 ঘন্টার ক্লাস করে ভাবো যে তুমি আসলে ওই চ্যাপ্টারে বস হয়ে গেছো, কেউ আটকাতে পারবে না, এটা আসলে সত্য না। বাট তুমি যদি 2 ঘন্টার ক্লাস করে নিজে 10 ঘন্টা পড়তে পারো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? সো মুদ্রা কথা হলো, এখন আসলে কোনো লেন্দি ক্লাস করা যাবে না, কোনো লেন্দি সাইকেলে ইনরোল করা যাবে না। আমরা কম্প্যাক্ট ক্লাস করব, আমরা নিজে নিজে পড়বো, অ্যান্ড আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যেই সিলেবাসটা কমপ্লিট করার ট্রাই করবো। অ্যান্ড আমি যে সিকোয়েন্সটা বললাম এই সিকোয়েন্সটা ফলো করবা। ঠিক আছে? এরপর আসলে আমরা এমসিকিউতে, তুমি যদি এমসিকিউতে ভালো করতে চাও, তাহলে তুমি যদি মেইন বই ভালোভাবে পড়ো তাহলেই হয়। বাট ম্যাথের এমসিকিউ একটু তুলনামূলক কঠিন হয়। এটার জন্য মেইন বই যেটা বললাম, মেইন বইয়ের পিছনে যে এমসিকিউগুলো আছে এগুলো যদি ভালোভাবে সলভ করো, পাশাপাশি অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এগুলো ভালোভাবে করো, সূত্রগুলো ভালোভাবে মনে রাখো, তাহলে তুমি কিন্তু এমসিকিউ পারবা। সো আমি যে সিকোয়েন্সটা বললাম এই সিকোয়েন্সটা করলে তোমার সিকিউ প্লাস এমসিকিউ সব হলো তোমার কভার হবে। পাশাপাশি এমসিকিউতে যদি তুমি ভালো করতে চাও তাহলে তুমি এক্সাম দাও, এক্সাম দিতে পারো, তুমি অ্যাডমিশন ওরিয়েন্টেড এক্সামও দিতে পারো, একাডেমিক ওরিয়েন্টেড এক্সামও দিতে পারো, অর্থাৎ তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হলে তুমি মেডিকেল ওরিয়েন্টেড যে এক্সামগুলো আছে সেগুলো দিতে পারো। আবার যদি তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ করলো, অথবা ধরো যে ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড যে এক্সামগুলো আছে এমসিকিউ এক্সাম সেগুলো দিলা, তাহলে দেখবে যে তোমার একাডেমিকের এমসিকিউতে আটকাবে না। অ্যাডমিশনের এমসিকিউ তুলনামূলক কঠিন, বাট একাডেমিকের যে এমসিকিউটা আছে এটা তুলনামূলক সোজা। এই অ্যাডমিশন ওরিয়েন্টেড এক্সামও কিন্তু এই কোর্সে তুমি পাবা। তুমি ফোন না চালায়, রিলস না দেখে, একটু শুয়ে শুয়ে ধরো যে ফোনের মধ্যে একটু এক্সামটা দিলাম, দেখি এখানে তো এক্সাম তো ফ্রিতে দেওয়া আছে, অর্থাৎ তুমি এই কোর্সে এনরোল করলে কিন্তু এমসিকিউ এক্সামও ফ্রি পেয়ে যাবা। তো এই জন্য আমরা হলো এমসিকিউ এক্সাম দেওয়ার ট্রাই করবো অনলাইনে। এখন তো আসলে অফলাইনে এমসিকিউ এক্সাম দেওয়ার সম্ভব না। সো এই জন্য যে কোনো একটা চ্যাপ্টার করার পরই এই কোর্সের মধ্যে আমরা যে এমসিকিউ এক্সামগুলো পাবো এগুলো হলো দেওয়ার ট্রাই করবো। অর্থাৎ তুমি মেইন বই ভালোভাবে পড়বা, পাশাপাশি এমসিকিউর উপর এক্সাম দেওয়ার ট্রাই করবা। এখন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, ধরো তুমি এগুলো পড়তেছো, পড়ার পর তোমার মনে হচ্ছে যে না আমার হাতে আরো 2-3 ঘন্টা সময় বাকি আছে, আজকে দিনে আর একটু পড়ার এনার্জি আছে, আমার গ্যাপ ফিল আপও হয়ে গেছে, এটা আসলে একটু শেষের দিকে, ধরো যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে, ধরো যে তোমার গ্যাপও ফিল আপ হয়ে গেছে, আবার তোমার যে পড়ার ফ্লোটা আছে এটা চলে আসছে, তখন যদি তুমি চাও তাইলে কিছু অ্যাডমিশনের পড়া করে রাখতে পারো। যদি তোমার ডেইলি একাডেমিক পড়ার পাশাপাশি যদি এক্সট্রা আরো 2 থেকে 3 ঘন্টা ইনভেস্ট করো, তাহলে যদি তোমার অ্যাডমিশনের পড়া হয়ে যায় তাহলে সেটা ভালো না? তাহলে তুমি একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটা জায়গায় ভালো করবা। আবার অ্যাডমিশনের যে পড়াটা আছে এখানে তো আসলে আসমানি কোনো কিছু নাই, মেইন বই জিনিসপাতি আছে, আর যে অ্যাডমিশনে পারে সে একাডেমিক এমনিতেও কোপায় দেয়। ঠিক আছে? সো সেপ্টেম্বর অক্টোবরের দিকে যখন তুমি দেখবা যে একটা ফ্লোর মধ্যে তুমি চলে আসছো, অর্থাৎ তোমার গ্যাপ ফিল আপও হয়ে গেছে, আবার ডেইলি যে পড়াটা আছে এটাও তোমার হচ্ছে, তখন তুমি চাইলে অ্যাডমিশনের জন্য কিছু পড়া আগায় রাখতে পারো। এই কোর্সের মধ্যে কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসও আছে। সো তুমি যদি ওগুলো দেখো তাহলে তো খুব ভালো। আবার যদি ধরো যে না ভাইয়া ক্লাস দেখার ইচ্ছা হচ্ছে না, তাহলে তুমি নিজে একটু কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করলো। মুদ্রা কথা হলো তোমার যখন সেপ্টেম্বর অক্টোবরের দিকে যখন নিজের পড়ার মধ্যে একটা ফ্লো চলে আসবে, তখন আসলে একটু অ্যাডমিশন ওরিয়েন্টেড পড়াশোনা করো। অর্থাৎ তোমার যে পড়াটা আছে একাডেমিকের পড়া, এই পড়ার পাশাপাশি যদি তুমি 2 থেকে 3 ঘন্টা ইনভেস্ট করো, তাহলে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় থাকবে। ঠিক আছে? এরপরে হলো আমরা আসি যে যদি আমি ডিমোটিভেটেড হয়ে যাই, ভাইয়া আপনি আমাকে পথ দেখালে দিলেন যে ভাইয়া তুমি আগামী নভেম্বরের মধ্যে পড়া শেষ করবা, এইভাবে পড়বা, এই কোর্সের ক্লাসগুলো করবা, এইভাবে এক্সাম দিবা, আর এমসিকিউ এর জন্য এইভাবে প্রিপারেশন নিবা। ঠিক আছে? বাট আমি যদি ডিমোটিভেটেড হয়ে যাই তখন কি করব? দেখো, শুরুতে আমি যে পয়েন্টটা বললাম এটা নিজেকে বারবার খেয়াল করাবা। আরো যদি নিজেকে মোটিভেটেড রাখতে চাও, তাহলে তোমাকে কোন কোন মানুষ কি কি গালি দিছে এগুলো সুন্দর মতন টেবিলের সামনে লিখে টেপ মারি দিবা। আমি এই কাজটা করতাম। যখনই আমার পড়ার ইচ্ছা হইতো না, আমি সুন্দর মতন দেখতাম, এমনিতে মাথার মধ্যে আগুন জ্বলে যাইতো, আমার মনে হইতো যে এখনো পড়ে ফাটাই দিব। সো সবসময় হলো কি করবা, যদি ডিমোটিভেটেড হও, যেগুলো কথা তোমাকে মানুষ বলছে যেগুলো আসলে তুমি ডিজার্ভ করো না, এগুলো হলো টেবিলের সামনে লাগায় রাখবা, তোমাকে এটা মোটিভেটেড করবে। পাশাপাশি সব থেকে যদি মোটিভেশন পাইতে চাও তাহলে নিজের বাপের দিকে তাকাবা। ওই মানুষটা তোমার পিছনে কত কত টাকা ইনভেস্ট করছে, কত সময় দিছে, কত শ্রম দিছে, কত ভালোবাসা দিছে। তোমার বন্ধু যখন 500 টাকা ধার নিয়ে টাইম মতন দেয় না, তখন তোমার কলিজাটা ফাটে যায়। বাট তোমার বাবা দেখো তোমার পিছনে কত সময় দিছে, কত শ্রম দিছে। ইভেন তুমি মানুষের সাথে ঠিক মতন কথাও বলো না, মায়ের সাথে যে সম্পর্ক বাবার সাথে আসলে কিন্তু সেরকম সম্পর্ক হয় না। সো মোটিভেশন যদি পাইতে চাও, নিজের বাবার দিকে তাকাবা, নিজের মায়ের দিকে তাকাবা। এই দুইটা মানুষ কিন্তু তোমার দিকে তাকায় আছে শুধুমাত্র তুমি যেন লাইফে একটা ভালো কিছু করতে পারো। ওনারা কিন্তু এখানে আসলে ওনাদের কোনো স্বার্থ নাই। তুমি যদি না পড়ো তোমাকে গালি দেয় এই একটা কারণে যে তুমি লাইফে খারাপ করবা বা লাইফে তোমাকে স্ট্রাগল করতে হবে। এইটা দেখেই বা এইটা বুঝে ওনারা গালিটা দেয় বা এইটা দেখেই ওনারা হলো বকাটা দেয়। সো সবসময় যখন পড়াশোনা করার ইচ্ছা হবে না, নিজের মা-বাবার কথা খেয়াল রাখবা, মা-বাবার কথা খেয়াল করবা। পাশাপাশি মানুষ যেগুলো তোমাকে গালি দিছে এই গালিগুলো খেয়াল করবা। এইচএসসির ইম্পোর্টেন্সটা কি এটা নিজেকে বোঝানোর ট্রাই করবা। সাথে তোমার ধরো যে পড়ার ইচ্ছা হচ্ছে না, তুমি সুন্দর মতো টেবিলে বসে থাকে বইয়ের পাতা উল্টাও। তুমি সুন্দর মতো টেস্ট পেপারটা উল্টাও, অথবা
আমাদের যে দাগানো বইটা আছে এই কোর্সের মধ্যে দাগানো বইটা একটু রিডিং দাও। না গল্পের বইয়ের মতন পড়ি, পড়া হইলো, না হইলো, না হইলো। তুমি জাস্ট টেবিলের মধ্যে বসে থাকবা। তোমার ডেইলি যে পড়ার সময়টুকু আছে এটুকু হলো বাড়ানোর চেষ্টা করো। তুমি একটা জিনিস দেখবা, যখন তুমি একবার ফ্লোতে ঢুকে যাবা, ডেইলি ৮ ঘন্টা পড়া আসলে খুব বেশি কঠিন কিছু মনে হবে না। আর আমি তোমাকে যে টার্গেটটা দিলাম এটার জন্য তোমাকে ডেইলি ৮ ঘন্টা কম করে পড়তে হবে নিজে। সো তোমার শুরুতে খুব কষ্ট হবে। ১ দিন কষ্ট হবে, ২ দিন কষ্ট হবে, ৩ দিন কষ্ট হবে। ৭ নাম্বার দিনে যেয়ে তোমার কিন্তু আর কষ্ট হবে না। তুমি তখন জোনে ঢুকে যাবা। তুমি যদি একবার জোনে ঢুকতে পারো যে তোমার ডেইলি ৮ ঘন্টা তুমি প্রতিদিন পড়তেছো, কাউকে বলা লাগতেছে না, তোমার কষ্ট হচ্ছে না, তাহলে তোমাকে কেউ আর থামাইতে পারবে না। এটা আসবে কিভাবে? ডেইলি পড়ে। অর্থাৎ তোমার ৮ ঘন্টা পড়ার ইচ্ছা হচ্ছে না বা ৬ ঘন্টা পড়ার ইচ্ছা হচ্ছে না, তাও তুমি টেবিলে বসে থেকে পড়ো। আস্তে ৭ নাম্বার দিনে অথবা ১৫ নাম্বার দিনে তোমাকে আর বলতে হবে না, তুমি নিজেই ৮ ঘন্টা ৬ ঘন্টা পড়বা। অ্যান্ড তোমার খারাপও লাগবে না, তোমার ভালোই লাগবে। সবথেকে মজার কথা হলো, যখন তুমি একবার জোনে ঢুকে গেলা, অর্থাৎ তোমার যখন পড়তে আর কষ্ট হচ্ছে না, তখন যদি তুমি একটু কম পড়ো বা একটু ফাঁকিবাজি করো, তোমার নিজেরই রিগ্রেট ফিল হবে। এই জোনে আমি ঢুকছিলাম ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, অর্থাৎ তুমি এখন যে ফেজে আছো এই ফেজে, আর এটা হলো অ্যাডমিশন ফেজে। অর্থাৎ এই টাইমে আমার পড়তে খুব একটা কষ্ট হইতো না। বাট আমি যদি পড়ায় ফাঁকিবাজি করতাম, তখন হলো আমার খারাপ লাগতো। তো এইজন্য আমি তোমাকে শুধুমাত্র পথটা দেখাই দিলাম যে ভাইয়া এইভাবে করো। বাকিটা হাঁটার দায়িত্ব তোমার। একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যদি এই পথে না হাঁটো, ফাঁকিবাজি করো, চান্স আল্টিমেটলি হবে না। তোমার বাবা-মাকে একটা উল্টা কষ্ট দেওয়া হবে, অ্যান্ড তুমি নিজের ক্ষতি করবা। সো সবসময় খেয়াল রাখবা, তোমার যে সফলতার যে ভাগীদার, এটা হলো আসলে সবাই। বাট তোমার ব্যর্থতার ভাগীদার শুধুমাত্র তুমি। সো ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একাডেমিক প্লাস অ্যাডমিশন রিলেটেড, এটা হালকা স্টুডেন্ট ফ্যামিলি গ্রুপে পোস্ট করতে পারো। আমি প্রতিটারই রিপ্লাই দেই। ইভেন অ্যানোনিমাস পার্টিসিপেন্ট হয়েও যদি পোস্ট করো, আমি সেগুলো রিপ্লাই দেই। আর আমার যে ফেসবুক আইডিটা আছে এএসএম আরাফাত ফেরদৌস, তুমি যদি নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে যদি সিলেবাসটা কমপ্লিট করে আমাকে একটা মেসেজ দাও, আমি অনেক বেশি খুশি হব। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।